জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন সর্বত্র। প্রশ্ন হলো, এই পরিস্থিতির মোকাবিলায় আমাদের করণীয় কি? তালিকার সবার উপরে রয়েছে জ্বালানির রূপান্তর, অর্থাৎ জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পরিবেশ বান্ধব সবুজ জ্বালানির ব্যবহার। নমস্কার, ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দেবী সাহা। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন, অন্যান্য দেশগুলোর মতো ভারতবর্ষকেও জীবাশ্ম জ্বালানির ব্যবহার শূন্যে নামিয়ে আনতে হবে। কিন্তু তাহলে কয়লা খনির সঙ্গে জড়িত পেশা এবং এর উপরে নির্ভরশীল ছোট ছোট ব্যবসাগুলোর কি হবে? বিকল্প উপার্জনের রাস্তা তৈরি করে এ বিষয়ে পথ দেখাচ্ছে ঝাড়খণ্ড। এছাড়াও থাকছে নবায়নযোগ্য জ্বালানির বিকেন্দ্রীকরণ, এই সমস্যা সমাধানের একটি উপায়। এতে করে স্থানীয় বাসিন্দাদের জন্য বিকল্প উপার্জনের রাস্তা যেমন প্রশস্ত হয়, তেমনি নিজেদের ঘরের এবং ব্যবসার ক্ষেত্রে বিদ্যুতের চাহিদাও মেটানো যায়। তারই সঙ্গে দেশ এগিয়ে যায় একটি কার্বন মুক্ত ভবিষ্যতের দিকে। ভারতে অর্থনীতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানির চাহিদা। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ছে ঠিকই, কিন্তু তারই সঙ্গে কয়লা থেকে উৎপাদনে বিনিয়োগও থেমে নেই। ভারতীয় সরকার এই মুহূর্তে কয়লা পুরোপুরিভাবে বন্ধ করতে রাজি নয়, কেননা তাদের বক্তব্য নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি বিদ্যুতের চাহিদা মেটাতে এই মুহূর্তে কয়লারও ব্যবহারের প্রয়োজন রয়েছে। কিন্তু ভবিষ্যতে কয়লার ব্যবহার পুরোপুরিভাবে বন্ধ করতে চায় ভারত সরকার, এবং ইতিমধ্যেই সেই পরিবর্তনের প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। একটি বোতামের চাপেই যেন নতুন পরিবর্তনের পথ চলা। 24 বছরের বিদ্যা একই সঙ্গে জেন্ডারের চিরাচরিত ধারণা ভাঙছেন এবং পরিবেশ রক্ষায় অবদান রাখছেন। নতুন দিল্লির বিদ্যুৎ চালিত বাসের প্রথম পর্যায়ের নারী চালকদের একজন তিনি। ভারতে ই বাস পরিচালনাকারী অন্যতম বড় বেসরকারি সংস্থা নুয়েগোর উদ্যোগে এই বাসগুলোর পথ চলা শুরু করে। যাত্রীদের কিভাবে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া যায় পথে নামলে, সেটাই আমার ভাবনায় থাকে। ভারতের গ্রিনহাউস গ্যাস নির্গমনে 10% জন্য দায়ী যানবাহন। তবে যাতায়াত ব্যবস্থাকে পরিবেশ বান্ধব করার উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। ঝুঁকিতে ও প্রান্তিক পর্যায়ে থাকা মানুষদের কর্মসংস্থান তৈরির বিষয়টি নিশ্চিত করার মাধ্যমে কিভাবে ভারত তার কার্বন মুক্ত অর্থনীতি গড়ে তুলতে পারে, কিংবা বিদ্যার মতো নারীরা কিভাবে পরিবেশ বান্ধব অর্থনীতিতে যুক্ত হতে পারেন, আমরা তা খতিয়ে দেখতে চাই। সমস্যার শুরু ঘর থেকে। তারা প্রশ্ন করে, পুরুষের এই কাজ তুমি পারবে? শরীর দেখে বলে, এত পাতলা তুমি এত বড় গাড়ি চালাতে পারবে? কেউ বলে এটা পুরুষের কাজ, মেয়েদের জন্য না। কিন্তু কাজ তো কাজই, আপনাকে শুধু মন প্রাণ দিয়ে করতে হবে। এজন্য বিদ্যা ও তার সহকর্মীদের জন্য সহযোগিতা দরকার, যাতে পরিবর্তনটা তাদের জন্য সহজ হয়। আমরা বেশ কয়েকজন নারী ক্যাপ্টেনকে পেয়েছি। আমরা তাদের প্রশিক্ষণের পর প্রশিক্ষণ দিয়েছি। এজন্য অনেক উদ্যোগ নিতে হয়েছে। তারপর আমরা নিশ্চিত হয়েছি যে এবার সে প্রস্তুত। দিল্লি থেকে আগ্রায় যাতায়াতকারী ইন্টারসিটি সার্ভিস সারা পৃথিবীতে প্রথম, যেখানে যাত্রী, চালক এবং হোস্ট সবাই। বিদ্যুৎ মন্ত্রকের দায়িত্ব পালনকালে মহুয়া আচার্য বড় ধরনের সংস্কারের দিকে মনোযোগ দেন। পৃথিবীর সবচেয়ে বড় 5450টি ইলেকট্রিক বাসের নিলাম আয়োজনের সাক্ষী তিনি। শুরুতেই আমরা সফল হয়েছি। যাতায়াত ব্যবস্থাকে আমরা একটা সার্ভিসের আওতায় আনতে পেরেছি। বাসগুলো পরিচালনাকারী বেসরকারি খাতের লোকজনকে যথাযথভাবে প্রণোদনা দেওয়ার কারণে এই মডেল সফল হয়েছে। শহরগুলোর কাছ থেকে শুরুতে 50 থেকে 60টি বা পরে 300টি বাসের হয়তো অর্ডার ছিল। সেটা যথেষ্ট বড় একটা সংখ্যা, কিন্তু আমরা এখন 5,500-এ পৌঁছেছি। পরিবর্তনের ধাপটি যাতে মসৃণ হয়, সেজন্য আরও কিছু শর্ত পূরণের বিষয় ছিল। বাসগুলো যাতে কার্বন নিরপেক্ষ হয় সেটা আমরা বলেছি। আমরা নির্মাতাদের বলেছি যাতে তারা গ্রিন হাউস গ্যাস নির্গমন দেখভালের বিষয়টি নিশ্চিত করে। ভারতের প্রকল্পগুলোর সাথে যাতে তাদের কাজ সামঞ্জস্যপূর্ণ হয়, সেই সঙ্গে আমরা নারীদের জন্য আসন সংরক্ষিত রেখেছি। 2030 সালের মধ্যে সব গণপরিবহন হবে বিদ্যুৎ চালিত, এমন লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
দিল্লির যোগাযোগ মন্ত্রী আমাদের দেখিয়েছেন তারা কিভাবে পরিবেশ বান্ধব যাতায়াত নিশ্চিত করছেন। আমাদের মোট যানবাহনের সংখ্যা হবে 10,500। এর 80% অর্থাৎ প্রায় 8,000 বাস হবে বিদ্যুৎ চালিত। সংখ্যার দিক থেকে যা বিশ্বের মধ্যেই অন্যতম বেশি। দিল্লিতে পুরোপুরি পরিবেশ বান্ধব যান চলাচল নিশ্চিত করতে উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দিল্লি একমাত্র শহর যেখানে আমরা সব ডিপোতে বৈদ্যুতিক চার্জের ব্যবস্থা করেছি। শুধু এজন্যই আমাদের খরচ হয়েছে 1,500 কোটি টাকা। আর জনগণের ব্যবহারের জন্য এরই মধ্যে চার্জিং স্টেশন বসানো হয়েছে 5,500। তবে ইলেকট্রিক যানের বিক্রি এখনও যথেষ্ট কম। এখনও বিদ্যুৎ চালিত যান বাজারের 1% মাত্র। জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত কমাতে আন্তর্জাতিক গোষ্ঠীর কাছ থেকে অর্থনৈতিক সহায়তা চেয়েছে দিল্লি। দিল্লির উপকণ্ঠে অবস্থিত এনটিপিসি বিদ্যুৎ কেন্দ্রটি পূর্বাঞ্চলের খনি থেকে আসা কয়লায় চলে। ভারতের অর্থনীতি এবং বেশিরভাগ সংস্থার জ্বালানি নিরাপত্তা এখনও কয়লার উপর নির্ভরশীল। জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে যাতে কয়লার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের কর্মসংস্থানের বিষয়টি নিশ্চিত হয় তার উপর জোর দিলেন আরতি খোসলা। ট্রানজিশন বা রূপান্তরের ধারণাটি বৈশ্বিক এবং এ নিয়ে কথা বলা বেশ আকর্ষণীয়, কিন্তু আমরা মানুষের জন্য কতটা আপস্কিলিং বা রিস্কিলিং এর ব্যবস্থা করছি তার উপরই সব নির্ভর করে। কি ধরনের চাকরি আমরা তাদের দিতে পারছি, এই অঞ্চলে আমরা কি ধরনের সবুজ অর্থনীতি গড়ে তুলতে পারছি, কিভাবে কৃষির মতো উৎপাদনশীল খাতে তাদের যুক্ত করা যায়, নবায়নযোগ্য জ্বালানির কমপ্লেক্স গড়ে তুলে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা কি যায় না যায় না, এগুলো সবই বিক্ষিপ্ত ধারণা যা নীতি বা বিধিমালার অন্তর্ভুক্ত নেই। পরিবেশ বান্ধব নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করার ক্ষেত্রে অনেক বাধা আসবে। তবে মহুয়া, বিদ্যা, কৈলাসেরা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন এখনই পরিবর্তনের সময়। সেই যাত্রায় কাউকে বঞ্চিত করা যাবে না। ন্যায় বিচার বা ন্যায্যতার কথা আমরা সবাই বলি, কিন্তু জ্বালানির ব্যবহারের ক্ষেত্রে এই ন্যায্যতার প্রয়োগ কিভাবে সম্ভব, এর সমাধান খুঁজতে আমরা চলে গিয়েছিলাম ভারতবর্ষের অন্যতম শীর্ষ কয়লা উৎপাদনকারী রাজ্য ঝাড়খণ্ডে, যেখানে কয়েক লাখ মানুষের জীবিকা সরাসরিভাবে কয়লা খনির ওপরে নির্ভরশীল। কয়লা উত্তোলন বন্ধ হলে এই মানুষগুলোর জীবিকার কি হবে? চলুন জেনে নেওয়া যাক কিছু সমাধানের কথা যা ভবিষ্যতে অন্যখানেও কাজে লাগতে পারে। আপনাদের একটা গল্প শোনাই। আমরা এখন যেই কালো জমির উপর দাঁড়িয়ে সেটা আগে এমন ছিল না। একসময় এই জমি সবুজে ভরপুর ছিল। কৃষকরা চাষ করে পরিবারের ভরণ পোষণ করতেন। এরপর একদিন তাদের জীবন বদলে গেল। জমির নিচে তারা কালো সোনার খোঁজ পেলেন। তাদের কৃষি জমি উধাও হয়ে গেল। বিনিময়ে তারা কি পেলেন? আগে 3 একর জমিতে একটি পরিবারে চলে যেত, কিন্তু তাদের সব জমি ত্যাগ করতে হলো। বিনিময়ে তারা একটি চাকরি পেলেন। এক পর্যায়ে তারা বেকার হলেন। ঝাড়খণ্ড ভারতের অন্যতম দরিদ্র রাজ্য, যেখানে বেশিরভাগ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করেন। এই রাজ্যে বহু আদিবাসী মানুষ থাকেন। তাদের অনেকের জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কয়লা খনির উপর নির্ভরশীল। রামগড়ে কি খনি তবে বন্ধ হচ্ছে? অনেকগুলো বন্ধ হয়েছে। নানা কারণে ঝাড়খণ্ডের অর্ধেকেরও বেশি খনি বন্ধ হয়ে গেছে। 60 বছরের সুনার দেবী রামগড়ের বাসিন্দা। 5 বছর আগে এখানকার কয়লা খনিটি বন্ধ হওয়ায় তার আয়ের পথও বন্ধ হয়ে যায়। সুনার দেবীর মতো এভাবে কতজন কাজ হারিয়েছেন তার সরকারি পরিসংখ্যান নেই। তবে বিভিন্ন গবেষণা অনুযায়ী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীলদের এই সংখ্যা 40 লাখ থেকে 1 কোটি। খনি যখন চালু ছিল সব ঠিকঠাক ছিল, সবাই খুশি ছিল। এখন আমাদের অনেকেই অনাহারে দিন কাটায়।
খনি থেকে আমরা 400-500 টাকা পর্যন্ত রোজগার করতাম। এখন কিছুই নেই। বড়জোর নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে পারি, কিংবা নর্দমা টয়লেট সাফ করে অল্প কিছু রোজগার করি। just to earn a penny or two. 64-year-old Bijendra Prasad was once a এই young অঞ্চলের worker কয়লা in শ্রমিকদের the coal ইউনিয়নের trade নেতৃত্বে আছেন union. He বিজেন্দ্র has প্রসাদ। worked over the খনির years উপর to প্রত্যক্ষ not বা only voice পরোক্ষভাবে the struggles নির্ভরশীল and শ্রমিকদের demands of workers in the সংগ্রামের mines, কথা but বলেছিলেন তিনি। also those like Sunar Devi who were informally dependent on them. তারা এখান থেকে চলে যেতে বাধ্য হচ্ছেন। এটা ঝাড়খণ্ডের সাধারণ ঘটনা এখন। বেশিরভাগ মানুষকেই চলে যেতে হচ্ছে। কেউ কেউ পাশের রাজ্যে যাচ্ছেন, কেউ অন্য শহরে, কেউ বা 10-20 কিলোমিটার দূরের বড় শহরে চলে যাচ্ছেন। जिला में पलायन करते हैं कुछ लोग यहाँ से 10-20 किलोमीटर दूर शहर में जाके কিন্তু যারা যেতে পারেন না তাদের কি গতি হয়? लोग मजदूर लोग तो फिर जो है Many have to resort to illegally অনেকে picking up অবৈধভাবে this কয়লা coal উত্তোলন করে and selling সেগুলো it বিক্রি off. করেন। কয়লা খনি বন্ধ When a হয়ে coal গেলে mine is shut শ্রমিকদের down, বদলি করা হয়, the mine নয়তো অন্য workers চাকরি are দেওয়া হয়। transferred কিন্তু or যারা given another খনির job. উপর সরাসরি But নির্ভরশীল those who নন, depended on যারা the mine শ্রমিকদের কাছে খাবার were বিক্রি there to করতেন, cater চায়ের to the দোকান, workers, ছোট রেস্টুরেন্ট, like the tea সবজি, stall, মুদি the দোকান small বা restaurant, সেলুন the চালাতেন, vegetable shop, তারা the সবাই বেকার grocery হয়ে গেছেন। store, the barber, all of them are rendered unemployed. ভারত ধীরে ধীরে কয়লা থেকে সরে আসার পরিকল্পনা নিয়েছে। এর ফলে ঝাড়খণ্ডে যা ঘটেছে তা ভারতের অন্য জায়গাগুলোতেও ঘটতে পারে। কয়লা খনি বন্ধের কারণে রামগড়ে বিকল্প কর্মসংস্থানের কি হবে তার কোনো উদ্যোগ চোখে পড়ছে না এখানকার বাসিন্দাদের, যে কারণে এই প্রক্রিয়ায় নিজেদের বঞ্চিত ভাবতে শুরু করেছেন তারা। বেশিরভাগ ক্ষেত্রেই খনি বন্ধের পরের কার্যক্রম নিয়ে পরিকল্পনা হয় না। কখনো কখনো সরকারি অর্থ বা কয়লা সংস্থার সামাজিক দায়বদ্ধতা তহবিলের মাধ্যমে কিছু উদ্যোগ নেওয়া হয়, যদিও ভুক্তভোগীর তুলনায় এর সুবিধাভোগীর সংখ্যা সীমিত। Central Coalfields Limited, which is basically ঝাড়খণ্ডে owned by এমন the কয়েকটি government of India, প্রশিক্ষণ কেন্দ্র and চালাচ্ছে which in turn ভারতের owns a lot সরকারের of these coal mines in মালিকানাধীন Jharkhand সেন্ট্রাল area, কোলফিল্ডস runs training লিমিটেড। centers like these. এটা Now, তাদের training centers কর্মীদের like these জন্য are supposed to চালু train করা their হলেও own খনির employees who কারণে work in যারা the coal জমি mines, হারিয়েছেন but তারা also এবং they train স্থানীয় other বাসিন্দারাও community প্রশিক্ষণ members নিতে whose পারছেন। lands have been taken to create these mines. প্রতি বছর কয়েকশো মানুষকে বিকল্প কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা এই প্রশিক্ষণের উদ্দেশ্য। কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি খনির জন্য নেওয়া জমি পুনরুদ্ধারেও বাসিন্দাদের সহযোগিতা করা হয়। We are right now আমরা in এখন what was যেখানটায় once আছি a coal একসময় mine, তা খনি ছিল, and now it has এখন been এটা converted মাছের into a খামার। fishery. What you see পিছনে behind me, যে then, দিকটায় আমরা where we're যাচ্ছি headed right সেখানে now, ছোট ছোট are মাছের small খামার fisheries রয়েছে which যা have been created ক্ষতিগ্রস্তদের as an বিকল্প alternate কর্মসংস্থানের জন্য employment, তৈরি sort of করা option হয়েছে। for the project impacted people. This mine was shut down in the 1980 দশকে 1980s, and এই after খনি that, this বন্ধ হয়। facility was set তারপর up to provide ক্ষতিগ্রস্তদের alternate বিকল্প employment to the কর্মসংস্থানের project এই ব্যবস্থা affected করা হয়। persons. রাজ্য The state সরকার এই government স্কিম started the scheme, চালু করে। where fisheries এর could be অধীনে set বন্ধ up in খনিতে closed যেখানে mines. জলের সুবিধা Wherever আছে water সেখানে could be মাছের collected so খামার that people গড়ে can তোলা হয়। continue being employed. মৎস্য খামার বিকল্প একটা ব্যবস্থা, তবে তাতে সবার আয়ের ব্যবস্থা হয় না। अच्छा, पूरा प्रॉफिट आपको कब से कर रहे हैं आप ये? সরকার ডিআরই বা ডিসেন্ট্রালাইজড রিনিউয়েবল এনার্জির মাধ্যমে পরিবেশ বান্ধব জ্বালানি নিশ্চিত করতে চায়। এক্ষেত্রে সৌর প্যানেলের মতো নবায়নযোগ্য প্রকল্পগুলো প্রয়োজনীয় কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে বলে মনে করা হচ্ছে। 2030 সালের মধ্যে নবায়নযোগ্য উৎসগুলো থেকে 500 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের। তা বাস্তবায়নে এই উদ্যোগগুলো ভূমিকা রাখতে পারে। The three machines we saw and the milling machine run on এখানে solar power. তিনটি 4 যন্ত্র আর women একটি from মিল the সৌর village বিদ্যুতে run চলে। this unit. গ্রামের The 4 জন company is নারী এটি registered চালান। in the name of তাদের these নামেই 4 কোম্পানিটি women. নিবন্ধিত। We withdraw the money এই from অ্যাকাউন্ট this থেকে আমরা account টাকা to তুলে buy the raw কাঁচামাল কিনি, product, সেগুলো process প্রক্রিয়া it করি and এবং sell the বাজারে বিক্রি pulses করি। at the market. লাভের সবটাই 4 জন All নারীর profit অ্যাকাউন্টে যায়। goes to this আগে account গ্রামের for the মানুষদেরকে 4 আটা women. নিয়ে 3-4 The কিলোমিটার villagers দূরে previously বাজারে had to যেতে take হতো। their wheat to the ওজন main যাই market হোক 3 to 4 কোনো বিকল্প kilometers ছিল away. না। 5 প্রতি kgs কেজিতে of তাদের 50, there খরচ was no হতো other 20 option. টাকা, কিন্তু And they আমরা had to নিচ্ছি pay more, মাত্র for instance 15 টাকা। 20 rupees per kg, but we charge only 15.
এমন প্রকল্পগুলোর মাধ্যমে ভারতে প্রায় ৩৪ লাখ কর্মসংস্থানের সুযোগ আছে। জীবাশ্ম জ্বালানি থেকে পরিবেশ বান্ধব জ্বালানির পথে যাত্রায় খনির ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীলরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে। তারা যাতে অন্যায় আচরণের শিকার না হন সেটা মাথায় রাখতে হবে। পরিবেশ বান্ধব ভবিষ্যতের পথে যাত্রায় তাদের দিকটাও যে ভাবতে হবে। কর্পোরেট ও সরকারি উদ্যোগগুলোর সুফল পাচ্ছেন খনির উপর নির্ভরশীল হাজারো মানুষ, কিন্তু এই পরিবর্তনের পথে সংখ্যাটি লাখ বা কোটিতে নিয়ে যাওয়া এখন ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। কয়লার ব্যবহার পুরোপুরিভাবে বন্ধের যাত্রা শুরু হয়ে গিয়েছে, তবে এজন্যে পরিকল্পনা মাফিক সতর্কতার সঙ্গে এগোতে হবে যাতে তা যথাযথভাবে বাস্তবায়ন করা যায়। সকলকেই আলাদা আলাদা কৌশল নির্ধারণ করতে হবে এবং সময় আর স্থান ভেদে ভিন্ন ভিন্ন পরিকল্পনা নিতে হবে। চলুন দেখা যাক বিভিন্ন দেশ কিভাবে এগোচ্ছে এবং এর পেছনে রাজনীতি আর অভিজ্ঞতা কিভাবে কাজে লাগছে। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে ভারতের রয়েছে উচ্চাবিলাসী লক্ষ্যমাত্রা। 2070 সালের মধ্যে দেশকে কার্বন নিরপেক্ষ বানাতে চায় সরকার, কিন্তু কয়লার উপর নির্ভরশীল কয়েক কোটি কর্মসংস্থান রয়েছে। তার উপর বিদেশ থেকে কয়লা আমদানি করেও জ্বালানির চাহিদা মেটাতে হচ্ছে। সামনের দিনে আমদানি কমলেও কয়লার অভ্যন্তরীণ উৎপাদন কমার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকেরা। ভারতে কয়লা পুরোপুরি বন্ধ করা নিয়ে কথা হয় না, বরং কিভাবে তা কমানো যায়, কিভাবে জ্বালানি রূপান্তর করা যায় তা নিয়ে কথা হচ্ছে। কখনো কখনো সিসিএস প্রযুক্তি নিয়ে আলোচনা হচ্ছে, যার মাধ্যমে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কার্বন নির্গমনকে মাটির নিচে আবদ্ধ রাখা হবে। এই পরিকল্পনাকে আমার বাস্তবায়ন মনে হয় না। বৈশ্বিক পর্যায়ে আমরা দেখছি ফটোভোল্টাইক বিদ্যুৎ কেন্দ্র বা নবায়নযোগ্য অন্য জ্বালানিগুলো কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে অনেক বেশি সাশ্রয়ী। কয়লাতে আটকে আছে ইন্দোনেশিয়াও, বিশ্বের সবচেয়ে বড় কয়লা রপ্তানিকারক তারা। তারপরও 2060 সালের মধ্যে 17,000-এর বেশি দ্বীপের ইন্দোনেশিয়া চায় কার্বন নিরপেক্ষ হতে। কয়লার ব্যবহার বন্ধ করলাম, কিন্তু দেখা গেল প্রতিবেশী দেশের কাছে তা বিক্রি করছি, যা সেই দেশে কার্বন নির্গমন করবে। ইন্দোনেশিয়ায় ফটোভোল্টাইক বা ভূতাপীয় বিদ্যুতের বিপুল সম্ভাবনা আছে, কিন্তু উদাহরণ হিসেবে বলা যায় আমরা এখনো ফটোভোল্টাইকের তেমন ব্যবহার দেখছি না। বাজার সম্ভাবনা তেমন একটা না থাকা এর কারণ। দীর্ঘমেয়াদে কয়লাকে বিদায় জানাবে যুক্তরাষ্ট্র। পরিকল্পনা অনুযায়ী 2036 সালের মধ্যে সব কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করা হবে, কিন্তু বিপুল কর্মসংস্থান জড়িত থাকায় কিছু রাজ্য এর বিরোধিতা করছে। যদিও নবায়নযোগ্য জ্বালানি যথেষ্ট আকর্ষণীয় এবং এর ব্যবহার ক্রমাগত বাড়ছে। কিছু ফেডারেল রাজ্য যেমন টেক্সাস তাদের জীবাশ্ম জ্বালানিকেই পছন্দ করে, তবে বায়ুবিদ্যুৎ প্রকল্প, ফটোভোল্টাইক প্রকল্প যে ব্যবসায়িক দিক থেকে লাভজনক হতে পারে অনেক সংস্থা তা বুঝতে পারছে, কারণ টেক্সাসে প্রচুর রোদ পড়ে, প্রচুর বাতাস রয়েছে, বিপুল জায়গা রয়েছে। সেখানে আপনি কি নির্মাণ করলেন তা নিয়ে অনেকে মাথা ঘামান না। 15 বছরের মধ্যে কয়লাকে বিদায় জানাতে চায় জার্মানিও, তবে এখনও দেশটির বিদ্যুৎ সরবরাহে 40% আসে কয়লা থেকে। তবে যেভাবে এগুচ্ছে তাতে দেশটি হয়তো দ্রুত নবায়নযোগ্য জ্বালানিকে পুরোপুরি আপন করে নিতে পারবে, কিন্তু এই প্রক্রিয়ার চ্যালেঞ্জও আছে। মানসম্মত প্রক্রিয়া, পরিবেশের উদ্বেগের বিষয়গুলো আমলে নেয়া, মানুষ ও প্রাণীদের কথা ভাবা, সেই সঙ্গে প্রকল্পগুলো যাতে বাড়িঘরের খুব কাছে না হয় সেটি নিশ্চিত করতে হবে। শুধু ভূপৃষ্ঠে নয়, সামুদ্রিক বায়ু বিদ্যুৎ প্রকল্পের সম্ভাবনাও কাজে লাগাতে হবে। আর এসব বিষয় নিয়ে আমরা এখন কাজ করছি। চীন পৃথিবীর সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নির্গমনকারী দেশ। বিপুল কয়লার ব্যবহার সাম্প্রতিক সময়ে দেশটির ব্যাপক অর্থনৈতিক উন্নতির মূল চালিকা শক্তি। তবে নতুন করে দেশটির কয়লার ব্যবহার বাড়ছে না। নবায়নযোগ্য শক্তির বাজারে তারা এখন অন্যতম প্রতিযোগী।
2060 সালের মধ্যে তারা পুরোপুরি কার্বন মুক্ত হতে চায়। এটা ভীষণ উচ্চাভিলাষী। চীন তাদের পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেখিয়েছে যদি তারা কোনো লক্ষ্য নির্ধারণ করে তাহলে সেটিকে অর্জন করে। হয়তো এজন্য সামাজিক দিক, সাম্য, গণতন্ত্রের মতো বিষয়গুলোকে মূল্য দিতে হবে। এজন্য সমালোচনা করার হয়তো অনেক দিক খুঁজে পাওয়া যাবে। সাউথ আফ্রিকার এখনও 90% বিদ্যুতের যোগান দেয় কয়লা। তবে 7 বছর আগে দেশটির সরকার তাদের জাতীয় পরিকল্পনায় কয়লাকে বিদায় দেওয়ার লক্ষ্য জানিয়েছে। বিশ্বব্যাংকের হিসাবে এজন্য 55 কোটি ইউরো গুনতে হবে তাদেরকে। তাই বিনিয়োগ অংশীদার বা বেসরকারি দাতা ছাড়া তাদের সাফল্যের সম্ভাবনা কম। ডিআরই বা ডিস্ট্রিবিউটেড রিনিউয়েবল এনার্জিকে এখন বড় ধরনের সমাধান হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু এই ডিআরই ব্যাপারটা আসলে কি? সহজ ভাষায় বললে বিদ্যুৎ উৎপাদনে বহুমুখী জ্বালানির ব্যবহার এবং তারই সঙ্গে অর্থনৈতিক আর সামাজিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে জ্বালানির চাহিদা মেটানো। সীমাবদ্ধতা থাকলেও এই কৌশল এখন কিছু প্রত্যন্ত গ্রামে বড় ধরনের প্রভাব ফেলছে। শৈলেন্দ্র বাহাদুরের জন্য এটি বিশেষ একদিন। উত্তরপ্রদেশের ভিতরগাঁওয়ের এই কৃষক তার জমি থেকে মৌসুমের শেষ কুমড়ো তুলছেন। গত কয়েকদিনেই কয়েকশো কিলো ফসল তুলেছেন তিনি। এমন সবজি অনেক সময় বিক্রি হওয়ার আগেই পচতে শুরু করে। এজন্য গত কয়েক বছর ধরে ফসল তুলে সেগুলো কোল্ড স্টোরেজে রাখেন তিনি। আগে অনেক লোকসান হতো। 10 কিলোর মতো সবজি ফেলে দিতে হতো, ঢেঁড়সের ক্ষেত্রে যা 300 টাকার সমান। এখন 5 টাকা দিয়ে স্টোরে রাখি এবং 1-2 দিন পর এখানকার পাইকারি বা খুচরা বাজারে বিক্রি করি। ভারত জুড়ে এখনও ফসলের একটি উল্লেখযোগ্য অংশ বিক্রির আগেই নষ্ট হয়। চালু থাকা কয়েক হাজার কোল্ড স্টোরেজ এই লোকসান কমাতে পারে, কিন্তু সমাধান ততটা সহজও নয়। এটা শহরের মতো নয় যে সবসময় বিদ্যুৎ থাকে কিংবা গেলেও 4-5 মিনিটের জন্য যায়। ট্রান্সফরমার নষ্ট হলে কখনো, এমনকি টানা 5 দিনও বিদ্যুৎ থাকে না। এ কারণে বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে HIS কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটি চালাচ্ছেন সতীশ কুমার। এখন আর তাকে জাতীয় গ্রিডের বিদ্যুতের উপর নির্ভর করতে হয় না, যা এখানকার কৃষকদের জন্য একটি বড় সুবিধা। ঠিক প্রয়োজনের জায়গাতেই উৎপাদিত হচ্ছে পরিবেশ বান্ধব বিদ্যুৎ, আর একেই বিশেষজ্ঞরা নাম দিয়েছেন ডিসেন্ট্রালাইজ রিনিউয়েবল এনার্জি বা DRE। এই ধারণা কিভাবে গ্রামীণ এলাকায় কাজে লাগানো যায় তা নিয়ে পরীক্ষা চালাচ্ছেন অভিষেক জৈন। গ্রামীণ সমাজের দিকে তাকালে দেখবেন সেখানে শুধু ঘরবাড়ির জন্য বা প্রতিদিনের কাজের জন্য জ্বালানির প্রয়োজন না, প্রয়োজন তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য, যাতে তারা তাদের যন্ত্রপাতিগুলো চালাতে পারেন, গম থেকে আটা করতে পারেন কিংবা ফল থেকে জুস তৈরি করতে পারেন। 2030 সালের মধ্যে ভারত নবায়নযোগ্য জ্বালানি থেকে 500 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। এজন্য এখনকার চেয়ে উৎপাদন 3 গুণ বাড়াতে হবে। বিশ্লেষকরা মনে করেন শুধু DRE প্রকল্পগুলোর মাধ্যমেই প্রায় 3,70,00,000 মানুষের কাছে পরিবেশ বান্ধব জ্বালানি পৌঁছানো সম্ভব, যেখানে এই সংখ্যা এখন কয়েক হাজার মাত্র। আপনি যদি একজন ব্যাংকারের কাছে গিয়ে বলেন সোলার ড্রায়ারের জন্য আমাকে ঋণ দিন, তারা অবাক হবে, কারণ ব্যাংকার জীবনে সোলার ড্রায়ার দেখেননি। এজন্য ঋণ দেওয়া লাভজনক কিনা সে ব্যাপারেও তার কোনো ধারণা নেই। 1000 কিলোমিটার দূরে কার্দাপাল গ্রামের নারীরা মেশিনে সিল্কের সুতো বোনার প্রশিক্ষণ নিচ্ছেন। এর মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। তাদের এই যন্ত্রগুলোর বিদ্যুতের যোগান আসছে কাছের সৌর প্যানেলের DRE প্রকল্প থেকে। এতে মাত্র 15 ওয়াট বিদ্যুৎ লাগে, যে কারণে সহজেই সৌর বিদ্যুতে চলে। 40 ওয়াটের একটি সৌর প্যানেল দিয়ে আমরা ব্যাটারি চার্জ করার পাশাপাশি 8 থেকে 10 ঘন্টা যন্ত্র চালাতে পারি। অর্থাৎ অন্ধকারে বা বৃষ্টিতে বা অন্য সময়েও আমরা এটা চালু রাখতে পারি। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে ভারতের সরকার প্রাথমিক খরচে 30% পর্যন্ত প্রণোদনা দিচ্ছে। তবে বিশেষজ্ঞরা তা আরও বাড়ানোর দাবি জানাচ্ছেন, বিশেষ করে আয়ের যোগান দেয়া DRE প্রকল্পের জন্য। সরকারের বিদ্যমান প্রকল্প সম্প্রসারণ বা সংযুক্ত করার মাধ্যমেই তা সম্ভব বলে মনে করেন তারা।
আপনার আটার কল যেন DRE বিদ্যুৎ প্রকল্পের হয়, আপনার কোল্ড স্টোরেজ যেন নবায়নযোগ্য জ্বালানির হয়। এই ধরনের নীতির মাধ্যমে মাঠ পর্যায়ে আরও অগ্রগতি দেখা যাবে। সময় এখন স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন করার, আর এক্ষেত্রে DRE কোটি মানুষের অর্থনৈতিক উন্নতির সুযোগ করে দিতে পারে। জীবাশ্ম থেকে সবুজ জ্বালানিতে রূপান্তরের এই প্রক্রিয়ার প্রভাব আরও অনেক ক্ষেত্রেই পড়ে। রূপান্তর হয় অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রেও। এই বিশাল পরিবর্তনের পথে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হন তা সুনিশ্চিত করাও উন্নয়নশীল দেশগুলির জন্য একটি বড়সড় চ্যালেঞ্জ। এই বিষয়ে আপনিও কি ভাবছেন এবং ভবিষ্যতে আমাদের অনুষ্ঠানে আর কি দেখতে চান সেই সবটাই আমাদেরকে ইমেলে লিখে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।